আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বায়োকেমিস্ট্রি, নীলফামারী মেডিকেল কলেজ। অ্যাক্সেস মেডিকেল স্কুল আয়োজিত লাইভ ক্লাসে আগত ছাত্রছাত্রীরা সবাইকে শুভেচ্ছা। তোমরা ভালো আছো নিশ্চয়ই? আজকে আমি তোমাদের পড়াবো ফ্যাট সলিউবল ভিটামিনস। ভিটামিনস গুলো কি আমরা গত ক্লাসে পড়েছি, এগুলো কি মাইক্রোনিউট্রিয়েন্টস, তাই না? কিন্তু এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে এই ভিটামিন গুলো আমাদের বডি তৈরি করতে পারে না, অবশ্যই আমাদের ডায়েটে সাপ্লাই হতে হয়, ডায়েটে আমাদের এগুলো থাকতে হয়। হ্যাঁ, আমরা যদি মিক্সড ফুড খাই, বিভিন্ন রকমের শাকসবজি খাই, তারপরে প্রোটিন খাই, তাহলে এই ভিটামিনের চাহিদাগুলো পূরণ হয়ে যায় আমাদের। যদিও আমরা বলছি ভিটামিন আমাদের বডি তৈরি করতে পারে না, তারপরেও কয়েকটা ভিটামিন বডি তৈরি করতে পারে। এর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আছে দুইটা, ভিটামিন ডি আর ভিটামিন কে। ভিটামিন ডিটা তৈরি হয় স্কিনে। আমাদের স্কিনে যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে বা সানলাইট থেকে যখন রেটা পড়ে, তখন স্কিন থেকে ভিটামিন ডি সিনথেসিস শুরু হয়। আর ভিটামিন কে তৈরি হয় স্মল ইন্টেস্টাইনে। আমরা বলেছিলাম কি স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, হ্যাঁ, বা যেগুলো ব্যাকটেরিয়া আমাদের নরমালি হ্যাবিটেট হিসেবে স্মল ইন্টেস্টাইনকে ইউজ করে, হ্যাঁ, কিন্তু এগুলো কোনো ক্ষতি করে না, হার্মফুল না, প্যাথোজেনিক না। এই ব্যাকটেরিয়াল ফ্লোরা ভিটামিন কে কিছুটা তৈরি করতে পারে। আচ্ছা, ফ্যাট সলিউবল ভিটামিন ক্লাসিফিকেশন আমরা বলতে পারি যে এটা 4 ধরনের, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। ঠিক আছে, এখন ভিটামিন গুলো এগুলো হচ্ছে আমরা এ ডি ই কে এগুলো নামে আমরা লেম্যানদের কাছে পরিচিত, সবার কাছে পরিচিত, কিন্তু কিছু কেমিক্যাল নেম আছে প্রত্যেকটা ভিটামিনের। যেমন ভিটামিন এ আছে কি রেটিনল, রেটিনোইক অ্যাসিড, এই তিনটা আমরা পাই এনিম্যাল সোর্স থেকে। আর একটা আছে বিটা ক্যারোটিন, যেটা আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাই। আর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে প্রথম তিনটা, বিটা ক্যারোটিনকে এই অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হয়, হ্যাঁ, কাজ করার জন্য আমাদের বডিতে এসে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। ভিটামিন ডি দুই ধরনের পাওয়া যায়, আর্গোক্যালসিফেরল আর কোলেক্যালসিফেরল। আর অ্যাক্টিভ ফর্ম যেটা, এটা আমাদের বডি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে, খাবার থেকে পাই আমরা এই দুটো কেমিক্যাল কম্পাউন্ড। আর আমাদের বডি এটাকে এবার 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, হ্যাঁ, এটাতে কনভার্ট করে। এরপরে এই ভিটামিনটা কাজ করতে পারে। ভিটামিন এ যেটা আলফা টকোফেরল এবং অ্যাক্টিভ ফর্ম এটাই। আর ভিটামিন কে এরও একই, যেটা কেমিক্যাল ফর্ম সেটাই অ্যাক্টিভ ফর্ম, ফাইলোকুইনন, মেনাকুইনন, মেনাডিয়ন, হ্যাঁ, এরকম নামে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনস আমরা নাম শুনেই বলছি এই ভিটামিনস গুলো ফ্যাটে সলিউবল। যে কোনো একটা কম্পাউন্ড যখন ওয়াটার সলিউবল হয়, তখন চিন্তা করো আমাদের বডির কথা চিন্তা করো, আমাদের বডির কি 60% ওয়াটার, তার মানে পুরোটাই মনে করো যে 50%-এর বেশি, অধিকাংশই পানি। তাহলে এই যে কোনো ওয়াটার সলিউবল ভিটামিন যখন থাকে বা ওয়াটার সলিউবল যে কোনো কম্পাউন্ড যখন থাকে, তখন সেই কম্পাউন্ডের অবস্থা হয় কি সাঁতার কাটতে পারে এরকম একজনের মতো, যে ইচ্ছা মতো পানির ভিতরে ভেসে থাকতে পারে। কিন্তু ফ্যাট সলিউবল যেগুলো কম্পাউন্ড, সেগুলো ইচ্ছা মতো এই পানির ভিতরে ভাসতে পারে না, তখন তাদেরকে কি করতে হয়, একটা নৌকা লাগে, হ্যাঁ, বা একটা ভেহিকল লাগে। সাধারণত কোন একটা প্রোটিন এই ভেহিকল হিসেবে কাজ করে, হ্যাঁ, অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। তো ফ্যাট সলিউবল যেটা ভিটামিন, এটা যেহেতু ফ্যাট সলিউবল, এর একটা ভেহিকল লাগবে, সরাসরি এটা পানিতে সলিউবল না। কাজেই এটা কি হয়, এটা হচ্ছে এটা যেসব আমরা ফ্যাট ডায়েটেই থাকে, আমরা যখন ফ্যাট খাই তখন তার সাথে সাথে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো খেয়ে ফেলি, আবার এগুলো অ্যাবসর্পশন হয় ফ্যাটের সাহায্যে, আবার ব্লাড দিয়ে যখন ট্রান্সপোর্ট হয় তখন এটা দেখা যাবে কিছু কোনো একটা ফ্যাটের সাহায্যে এটা ট্রান্সপোর্ট হয়। যেহেতু ফ্যাট সলিউবল সেহেতু এটা ইউরিনে সরাসরি এক্সক্রিশন হতে পারে না, হ্যাঁ। আর এগুলো আমাদের বডিতে স্টোর থাকে, ফ্যাটের সঙ্গে সঙ্গে লিভারে স্টোর থাকে, অ্যাডিপোজ টিস্যুতে স্টোর থাকে। ওয়াটার সলিউবল ভিটামিন যেমন আমরা বলেছিলাম যেগুলো বেশিরভাগই কোএনজাইম অ্যাক্টিভিটি আছে, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন শুধুমাত্র ভিটামিন কে যেটা তার কোএনজাইম অ্যাক্টিভিটি আছে, আর অন্যান্য ভিটামিনের আলাদা কাজ। এখন ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কি আমাদের বডিতে স্টোর থাকে, কাজে কেউ যদি খুব বেশি পরিমাণে ফ্যাট সলিউবল ভিটামিন ইনটেক করতে শুরু করে কোনো কারণে, তাহলে কি হবে, অনেক বেশি জমা হয়ে যাবে এবং টক্সিক সিমটম ডেভেলপ করবে, হ্যাঁ। কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন গুলো এত দ্রুত টক্সিসিটি ডেভেলপ করে না। আচ্ছা, আবার যদি কেউ ফ্যাট সলিউবল ভিটামিন খাওয়া বন্ধ করে দেয় বা কোনো কারণে তার মানে খাবারে ফ্যাট সলিউবল ভিটামিন না পায়,
তাহলে দেখা যাবে যে খুব দ্রুত যে ডেফিসিয়েন্সি সাইন সিমটম ডেভেলপ করছে তা না, কিছুটা সময় লাগছে, হ্যাঁ, কারণ তার বডিতে তো জমা আছে, স্টোরড আছে, সেগুলো দিয়ে আগে বডি কাজ চালাবে, হ্যাঁ, তারপরে ডেফিসিয়েন্সি সিমটম ডেভেলপ করবে। এখন ইন্ডিভিজুয়াল ভিটামিন, প্রথমে আসি আমরা ভিটামিন এ। ভিটামিন এ যেটা এনিম্যাল থেকে যেটা পাই সেগুলো হচ্ছে প্রিফর্ম ভিটামিন, মানে তৈরি আছে ভিটামিনটা, হ্যাঁ, সরাসরি। এগুলো হচ্ছে রেটিনয়েডস, একসাথে আমরা যত ভিটামিন এ এনিম্যাল সোর্সে থাকে আমরা বলি একসাথে রেটিনয়েডস। হ্যাঁ, কোন কোন খাবারে পাই আমরা? লিভার, কিডনি, ফিশ অয়েল, এছাড়া ডিম, মাসল মিট, হ্যাঁ, হোল মিল্ক, ক্রিম, বাটার, এগুলোতে পাই। আর যেটা প্রোভিটামিন এ, মানে যে ভিটামিন এটাকে আবার অ্যাক্টিভ ফর্মে যেতে হয়, অ্যাকচুয়াল অ্যাক্টিভ ভিটামিন এতে কনভার্ট হতে হয়, সেটা হচ্ছে প্ল্যান্ট সোর্সে থাকে, প্ল্যান্টে থাকে, হ্যাঁ, সেগুলোকে আমরা একসাথে বলি ক্যারোটিনয়েডস। এগুলো আমরা কোথায় পাই? সাধারণত ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড ডার্ক গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, রঙিন যত শাকসবজি আছে, ফলমূল আছে, সবগুলোতে আছে ভিটামিন এ। গাজরে আছে, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, আম, কাঁচা পাকা দুটাতেই ভিটামিন এ আছে। আচ্ছা, তাহলে রেটিনয়েডস যেগুলোতে আমরা যে এনিম্যাল সোর্স থেকে যেসব ভিটামিন এ পাই, সেটা সাধারণত 3টা কেমিক্যাল ফর্মে থাকে। আমরা কি বললাম? রেটিনল, নল, ওয়েল দেখে বুঝতে পারছি এখানে অ্যালকোহল বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, হ্যাঁ। রেটিনাল, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড মানে কার্বক্সিল গ্রুপ আছে এটার মধ্যে। তাহলে 3টা কেমিক্যাল ফর্মে থাকে। রেটিনল থেকে রেটিনালে কনভার্ট হতে পারে, আবার রেটিনাল থেকে রেটিনলে কনভার্ট হতে পারে, আবার এই দুটো থেকে আবার রেটিনোইক অ্যাসিডে কনভার্ট হতে পারে। রেটিনোইক অ্যাসিড আবার এগুলোতে ফিরে যেতে পারে না, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ওয়ে এই রিঅ্যাকশনটা। আচ্ছা, আমরা যে ভিটামিন এ খাই সেটা কি? আমরা হয় প্ল্যান্ট সোর্স থেকে খাই, তাহলে তা পাবো বিটা ক্যারোটিন। আর যদি আমরা এনিম্যাল সোর্স থেকে খাই তাহলে সেটা রেটিনাইল এস্টার হিসেবে থাকে। আমরা বলছিলাম ফ্যাটের সঙ্গে থাকে। তো যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড যখন যার সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তখন এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তখন একটা অ্যাসিড যোগ হয়, যখন তখন সেটা হচ্ছে এস্টার বন্ড ফর্মেশন হয়, হ্যাঁ। তাহলে এই যে এটা রেটিনল ছিল, রেটিনলের সাথে ফ্যাটি অ্যাসিড যোগ হয়, ফ্যাটি অ্যাসিডটা যোগ হয়, হয়ে একটা রেটিনাইল এস্টার ফর্ম করে। খাবারে সাধারণত এস্টার হিসেবে থাকে। তাহলে এটা যখন আমরা খেলাম, ইন্টেস্টাইনে এসে এটা আবার আলাদা হয়ে গেল। রেটিনলটা অ্যাবজর্পশন হবে, বিটা ক্যারোটিনটা তো প্ল্যান্ট থেকে সরাসরি পেয়েছে, এটা অ্যাবজর্পশন হবে, বিটা ক্যারোটিনটা আবার ইন্টেস্টাইনাল সেলে আবার এই রেটিনলে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে সবগুলো রেটিনল হলে এখান থেকে আবার এস্টার ফর্মেশন করলো, কারণ ইন্টেস্টাইনাল সেল থেকে তো আবার ব্লাডে যেতে হবে, অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যখন যাবে তাহলে কি একটা ভেহিকল লাগবে। এই ভেহিকলটা কি? এ হচ্ছে সবসময় ফ্যাটের সঙ্গে সঙ্গে ঘুরবে, কাজে ফ্যাট যেভাবে অ্যাবজর্পশন হয় একইভাবে অ্যাবজর্পশন হবে। ফ্যাট অ্যাবজর্পশন হয় সাধারণত কাইলোমাইক্রন হিসেবে, প্রোটিনের সাথে ফ্যাটের একটা কম্পাউন্ড তৈরি করে, হ্যাঁ, একটা লাইপোপ্রোটিন হিসেবে। সেই প্রোটিনের নাম কাইলোমাইক্রন। তাহলে এই ভিটামিন এটা কাইলোমাইক্রনের সাথে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে গেল, এখান থেকে যাবে লিভারে, লিভারে গিয়ে তখন এটা লিভারে স্টোর থাকতে পারে, লিভারে জমা থাকলো, অথবা অ্যাডিপোজ টিস্যুতেও জমা থাকতে পারে। আর যখন প্রয়োজন তখন এই ভিটামিন এ আবার ব্লাডে চলে আসবে, ব্লাডে যখন যাবে তখন সে আবার একটা রেটিনাল বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ, একটা প্রোটিনকে সে নৌকা হিসেবে ইউজ করবে, হ্যাঁ। তাহলে রেটিনাল বাইন্ডিং প্রোটিন এই ভিটামিন এটাকে ক্যারি করবে। তাহলে এটার কাজ কি? যেমন ধরো চোখে কাজ, ভিশনে হেল্প করে, তখন কি এটা হচ্ছে আইয়ে যাবে, সেখানে গিয়ে ভিশনে যেভাবে হেল্প করার দরকার সেভাবে, হ্যাঁ, সেই রিয়াকশন গুলো হবে। আবার যদি কোনো সেলের ভিতরে কাজ করতে যায় তখন কি হবে? সেই ব্লাডে সেই টার্গেট টিস্যুতে চলে যাবে, যেই সেলে কাজ করবে সেই সেলে চলে যাবে, গিয়ে কিভাবে কাজ করে? রেটিনলটা তখন রেটিনোইক অ্যাসিডে কনভার্ট হবে। আর এই রেটিনোইক অ্যাসিডের কাজ একদম স্টেরয়েড হরমোনের মতো। স্টেরয়েড হরমোন কি করে? এখানে এটা মনে করে একটা সেল, হ্যাঁ, এখানে আলাদা করে এটা দেখিয়েছি, দেখো এখানে আছে সেল। স্টেরয়েড হরমোন কি আছে? সেলের সাইটোপ্লাজমে একটা রিসেপ্টর থাকে, তাহলে ভিটামিন এরও একই একটা সাইটোপ্লাজমের রিসেপ্টর থাকবে, এ গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন ভিটামিন এ আর এই রিসেপ্টর মিলে একটা কমপ্লেক্স তৈরি করলো, সেই কমপ্লেক্সটা নিউক্লিয়াসে চলে যাবে, গিয়ে একদম ডিএনএর সাথে বাইন্ড করবে, ডিএনএ কে বাইন্ড করে ডিএনএ কে কি করবে? অ্যাক্টিভেট করবে। তখন ডিএনএ ভিটামিন এ যে প্রোটিনটা সিনথেসিস করতে চাচ্ছে ঠিক সেই জিনটাকে অ্যাক্টিভেট করবে, হ্যাঁ, তাহলে জিন অ্যাক্টিভেশন হলো। এরপরে কি এ তখন একটা ছাঁচ তৈরি করবে ডিএনএ, সেই ছাঁচের নাম মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ, বা এমআরএনএ।
এই ছাঁচটা তখন আবার সাইটোপ্লাজমে চলে আসবে। এসে সাইটোপ্লাজমে আছে কারখানা, প্রোটিন তৈরির কারখানাটা কি রাইবোসোম। তখন ছাঁচটা এই মেসেঞ্জার আরএনএ রাইবোসোমে এসে তার নির্দিষ্ট যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা তৈরি করে ফেলবে। ঠিক আছে, তখন সেই প্রোটিনটা কাজ করবে, প্রোটিনটা সেলের ভেতর ফাংশন করবে, হয়তো কোনো হরমোন তৈরি করলে, এনজাইম তৈরি করলে, যাই করুক সেটা তখন কাজ করবে। হ্যাঁ, তাহলে এইভাবে যে ভিটামিন এ কাজ করে। এখন ভিটামিন এ আমাদের কতটুকু খাওয়া দরকার? আমরা তো দেখলাম কয়েক ধরনের ভিটামিন এ আছে, তাই না? রেটিনাল, বিটা ক্যারোটিন, অনেক ধরনের নাম। তাহলে কোনটা কতটুকু খাবো, এটার জন্য আমরা একটা কমন একটা ইকুইভ্যালেন্ট বের করেছি। সেটার নাম হচ্ছে রেটিনল অ্যাক্টিভিটি ইকুইভ্যালেন্ট বা RAE। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ঠিক করা হয়েছে। এটা কি 1 মাইক্রোগ্রাম অফ রেটিনলটাই হচ্ছে 1 RAE। আচ্ছা, যদি এখন বিটা ক্যারোটিন দিয়ে হিসাব করি, তাহলে আমরা জানি যে একটা বিটা ক্যারোটিন, 1 মলিকুল অফ বিটা ক্যারোটিন ইন্টেস্টাইনাল সেলের ভেতরে ভেঙে যায়, ভেঙে 2টা রেটিনাল তৈরি করে। কিন্তু এই বিটা ক্যারোটিন সবটুকু ভেঙে যে 2টা রেটিনাল তৈরি হবে তা না, এটা আমাদের সেলের এফিসিয়েন্সি খুব কম, অল্প কিছু বিটা ক্যারোটিনকে কনভার্ট করে। তো আলটিমেটলি সব মিলিয়ে দেখা গেছে যে 12 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন একটা রেটিনাল অ্যাক্টিভিটি ইকুইভ্যালেন্টের সমান। আর আগে আমরা ইউজ করতাম ইন্টারন্যাশনাল ইউনিট। হ্যাঁ, 3.33 ইন্টারন্যাশনাল ইউনিট যেটা, সেটা হচ্ছে এই 1 রেটিনাল অ্যাক্টিভিটি ইকুইভ্যালেন্টের মতো। তাহলে এখন আমরা দেখি যে আমাদের কতটুকু লাগবে। যখন আমি RAE তে বুঝতে পারলাম যে RAE জিনিসটা কি, এখন আমি সহজেই বুঝতে পারবো যে আমার কতটুকু লাগবে। তাহলে আমরা দেখছি অ্যাডাল্ট মেলের লাগবে 900 RAE, হ্যাঁ, আর ফিমেলের 700। তাহলে ফাংশন কি ভিটামিন এর? ফাংশনের মধ্যে আছে, প্রথমে আমরা আসি রেটিনাল আর রেটিনাল। হ্যাঁ, এটা কি ফাংশন? এটা কি স্পারমাটোজেনেসিস, মেলে এটা স্পারমাটোজেনেসিসকে সাপোর্ট করে রিপ্রোডাকশনটা মেইনটেইন করে, আর ফিমেলে কি করে, ফিটাল রিসর্পশনকে প্রিভেন্ট করবে। আর মূল একটা ফাংশন, সবচেয়ে বড় ফাংশন, সেটা হচ্ছে ভিশন মেইনটেইন করে। আমাদের চোখের, হ্যাঁ, রেটিনাতে ভিজুয়াল পিগমেন্ট আছে, এই পিগমেন্ট গুলো তৈরি করতে হেল্প করা হচ্ছে ভিটামিন এ। এছাড়া কি প্রমোশন অফ গ্রোথ, এটাও একটা ফাংশন। এপিথেলিয়াল টিস্যুর ইন্টিগ্রিটি মেইনটেইন করে। তাহলে আমাদের ইন্টেস্টাইনে যে এপিথেলিয়াল টিস্যু আছে, সেই এপিথেলিয়াল টিস্যুর ইন্টিগ্রিটি যদি ঠিকভাবে মেইনটেইন হয়, তাহলে তো ডায়রিয়াকে প্রিভেন্ট করবে, মানে ইন্টেস্টাইনে ইনফেকশন কম হবে। আবার রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে যে এপিথেলিয়াল টিস্যু লাইনিং আছে, সেই ইন্টিগ্রিটি যদি মেইনটেইন করে, সেইগুলো যদি ঠিকঠাকভাবে মেইনটেইন করে ভিটামিন এ, তাহলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কম হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে রেটিনোইক অ্যাসিড, এটা কি এপিথেলিয়াল টিস্যু ডিফারেন্সিয়েশনে হেল্প করবে, মিউকাস সিক্রেশনে হেল্প করবে, জিন এক্সপ্রেশনে হেল্প করে, প্রমোশন অফ গ্রোথ আগেরটার মতো এটাও করবে। এছাড়া ক্যান্সার প্রিভেনশনেও কিছুটা রোল আছে। বিটা ক্যারোটিন যেটা আমরা প্ল্যান্ট থেকে পাই, সেটা কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা ক্যান্সার এবং হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে। আচ্ছা, এখন অনেক সময় আমাদের জিজ্ঞেস করে ভিজুয়াল সাইকেলে কিভাবে ভিটামিন এটা হেল্প করে। হ্যাঁ, ভিজুয়াল পিগমেন্ট তৈরিতে হেল্প করে। তাহলে এখানে আমরা ভিজুয়াল পিগমেন্ট একটা নাম বলছি রডপসিন। হ্যাঁ, আমরা জানি যে আমাদের চোখের রেটিনাতে 2 ধরনের সেল আছে, তাই না, দেখার জন্য। একটা হচ্ছে রড সেল, একটা হচ্ছে কোন সেল। রড সেল কি করে, ডিম লাইট ভিশন, আমরা অল্প আলোতে দেখতে পাই। আর কোন সেলের মাধ্যমে কি আমরা ব্রাইট লাইটে দেখি অথবা রঙিন জিনিস দেখি। হ্যাঁ, কোন সেলের মাঝে। তাহলে এই রডপসিন কি করে, যদি আমরা এক্সাম্পল হিসেবে রডপসিনকে নিলাম, যে কোনো ভিজুয়াল পিগমেন্টই একইভাবে কাজ করে, কিন্তু আমরা এখানে রডপসিনকে নিচ্ছি কিভাবে, যে আমাদের রেটিনাতে কি অপসিন নামের একটা প্রোটিন আছে, এই অপসিন নামের প্রোটিনের সাথে ভিটামিন এটা অ্যাড হয়। ভিটামিন এর যে কেমিক্যাল ফর্মটা এখানে অ্যাড হয়, সেটার নাম হচ্ছে 11-cis রেটিনাল। ঠিক আছে, তাহলে অপসিন আর রেটিনাল মিলে রডপসিন তৈরি করে। এরপরে যখন এখানে আলো পড়ে, তখন কি ব্লিচিং হয়। ব্লিচিং হওয়া মানে কি, কেমিক্যাল চেঞ্জ হয়। এই কেমিক্যাল চেঞ্জের ফলে 11-cis রেটিনলটা আইসোমারাইজেশন হয়ে অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়। যখন এইটা চেঞ্জ হলো, কেমিক্যাল চেঞ্জ হলো, তখন কি হবে, এই যে এই নতুন যে রডপসিন, সে কি করবে, কিছু নার্ভকে মানে নার্ভ ইম্পালসকে ট্রিগার করবে, নার্ভ ইম্পালস জেনারেট করবে। তখন কাসকেড অফ নার্ভ ইম্পালস হবে এবং আমাদের আই দেখতে পাবে।
আর এদিকে যে কেমিক্যাল চেঞ্জ হলো অল সিস রেটিনালটা অল ট্রান্স রেটিনালে, সরি 11 সিস রেটিনালটা অল ট্রান্স রেটিনালে কনভার্ট হলো। এটা কি হবে, এটা সাইক্লিক ফর্মে আবার আগের ফর্মে চলে যাবে আইসোমারাইজেশন হয়ে, আবার সেই 11 সিস রেটিনালে কনভার্ট হবে, আর এই অক্সিনটা আবার রিইউজ হবে হয়ে এভাবে ভিজুয়াল সাইকেলটা চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এই জর্জ ওয়াল্ড নামে একজন এই সাইকেলটা প্রথম আর কি ইনভেনশন করেছিলেন, এই জন্য এর নামে ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল এটাকে বলা হয়। তাহলে এখানে আমি যদিও রডপসিন দিয়ে বলেছি, অ্যাকচুয়ালি যে কোনো ভিজুয়াল পিগমেন্ট এই একইভাবে কাজ করে। হ্যাঁ, এইভাবে আমরা ডিম লাইটেও দেখতে পাই, আবার ব্রাইট লাইটেও দেখতে পাই। আচ্ছা, এখন তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের কি অসুবিধা হতে পারে? ভিটামিন এর ফাংশন গুলো যদি মনে রাখি তাহলে আমরা ডেফিসিয়েন্সি বিচার মনে রাখতে পারবো। যেমন একটা তো বলছি ভিশনে হেল্প করে, তাহলে কি ভিশন এম্পেয়ারমেন্ট হবে। ভিশন এম্পেয়ারমেন্টের সবচেয়ে প্রথমে যে সাইন সিমটমটা আসে সেটা হচ্ছে গ্রিন লাইটের সেন্সিটিভিটি লস, আমরা গ্রিন লাইট সবুজ আলো বুঝতে পারবো না। এরপরে কি ডিম লাইটে অ্যাডাপটেশন লস হয়, যখন আমরা আলো থেকে অন্ধকারে যাই তখন কি ওই রডপসিন তৈরি হতে কিছুটা সময় লাগে, এটাকে বলা হয় ডিম লাইট অ্যাডাপটেশন। যদি কারো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় তখন এই অ্যাডাপটেশন টাইমটা অনেক বেড়ে যায়, আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে দেখা যায় যে স্বল্প আলোতে দেখতে পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ডিম লাইটে অ্যাডাপটেশনটা ইম্পারমেন্ট হয়ে যায়। এরপরে নাইট ব্লাইন্ড, এর পরের স্টেজ আর কি নাইট ব্লাইন্ডনেস, রাতে চোখে দেখতে পাবে না। হ্যাঁ, জেরোপথ্যালমিয়া, এটা কি কর্নিয়া, আমাদের চোখের সামনে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কর্নিয়া, তাই না? কর্নিয়াটা ড্রাই হয়ে যায়, কেরাটিনাইজেশন অফ কর্নিয়া, ড্রাই হয়ে যায়, কর্নিয়ার উপরে একটা কেরাটিন ফর্ম করে লেয়ার পড়ে যায়, এবং অনেক সময় কর্নিয়াটা এটা নষ্ট হয়ে যায়, ফুটো হয়ে যায়, ঠিক আছে, এবং সব কমপ্লিট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। অথচ এই পুরোটা কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ। কেউ যদি ভিটামিন এর সাপ্লাই যদি তার ঠিক থাকে তাহলে কিন্তু এই পুরো প্রসেসটা তার স্টপ হয়ে যাবে। আমি যেখানে যতক্ষণ না ইরিভার্সিবল চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রিভার্স করতে পারবো। তাহলে খুবই একটা সিম্পল একটা জিনিস এইটা। এই নাইট ব্লাইন্ডনেসকে প্রিভেন্ট করার জন্য আমাদের দেশে কি করা হয়, 0 থেকে 5 ইয়ার্স এর বাচ্চাদের কি করা হয়, 6 মাস থেকে সাধারণত শুরু করা হয় ভিটামিন এ ক্যাপসুল, বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। হ্যাঁ, এই দেখো একদম ফ্রিতে দেওয়া হয়, কত সিম্পল একটা ব্যাপার, অথচ কি বিশাল একটা ইম্প্যাক্ট এটার অভাবে হয়, তাই না? চোখটা অন্ধ হয়ে যায়, তাহলে কত খারাপ একটা জিনিস, জীবনটাই তার হচ্ছে প্রায় অচল হয়ে যাবে, তাই না? এটা আচ্ছা, এরপরে আর কি হতে পারে? তাহলে এটা তো চোখের ব্যাপার স্যাপার গেল, এটার পর হচ্ছে যে ইনক্রিজড সাসেপ্টিবিলিটি টু ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ, তার ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, কারণ তার ইমিউনিটি কমে যাবে, এপিথেলিয়াল ইন্টিগ্রিটি গুলো লস হবে। এরপরে স্কিনে কেরাটিনাইজেশন হবে, এপিথেলিয়ামটা অ্যাট্রফি হয়ে যাবে, আর গ্রোথ রিটার্ডেশন এটা হতে পারে। আচ্ছা, তাহলে এবার আসি হাইপার ভিটামিনোসিস এ। আমরা বলেছিলাম কি যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো টক্সিসিটি সিমটম ডেভেলপ করে, বিশেষ করে ভিটামিন এ আর ভিটামিন ডি। হ্যাঁ, তাহলে কেউ যদি ভিটামিন এ, এখন কেউ যদি ভাবলো ভিটামিন এ তো খুব ভালো, আমি ভিটামিন এ খেয়েই যাবো, হ্যাঁ, তাহলে তার কি হবে? তার হাইপার ভিটামিনোসিস এ হবে। তাহলে একটা জিনিসের আমার অপটিমাম লেভেল দরকার, এক্সেসও ভালো না আবার কম হওয়াটাও ভালো না। এখন কেউ যদি ক্যারোটিন অনেক বেশি খায়, হ্যাঁ, তাহলে যেমন কেউ অনেক গাজর খুব পছন্দ করে, সে খুব গাজর খায়, তাহলে কিন্তু তার হাইপার ভিটামিনোসিস এ হবে না, হয়তো তার অন্য সমস্যা হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা হবে না। তাহলে কখন? যদি কেউ সাপ্লিমেন্ট খায়, হ্যাঁ, ডায়েটেও হতে পারে যে অনেক অনেক ভিটামিন এ কন্টেনিং ডায়েট সে খেয়ে যে প্রচুর পরিমাণে খায়, তাহলে হতে পারে। সাধারণত কেউ যখন ভিটামিন এ ক্যাপসুল বেশি পরিমাণে খেয়ে নেয় তখন তার হাইপার ভিটামিনোসিস এ হতে পারে। এটার আপার লিমিট কত, টলারেবল আপার ইনটেক লেভেল কত? 3000 মাইক্রোগ্রাম পার ডে। ডেইলি কেউ যদি 3000 মাইক্রোগ্রাম করে খায় তাহলে তার এই হাইপার ভিটামিনোসিস হতে পারে, হ্যাঁ, লম্বা সময় ধরে খেলে। আচ্ছা, কি সমস্যা হবে যদি কেউ প্রেগন্যান্ট থাকে, প্রেগন্যান্সিতে ভিটামিন এ যদি বেশি খেয়ে ফেলে, তারা টেরাটোজেনেসিস হয়, মানে বাচ্চাদের তার যে ফিটাস আছে সেই ফিটাসটার কনজেনিটাল ম্যালফরমেশন হবে। হ্যাঁ, এটা। আর এমনি যদি নর্মাল পার্সনের যে টক্সিসিটি সিমটম ডেভেলপ করবে সেগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রেশার বেড়ে যাবে, সিএনএস প্রেশার বাড়বে, যার ফলে কি তার মাথা ব্যথা করবে, বমি বমি ভাব হবে, হ্যাঁ, খাবার কোনো রুচি থাকবে না, এছাড়া অ্যাটাক্সিয়া, হ্যাঁ, চলাফেরা অ্যাবনর্মাল হয়ে যাবে। আবার
ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস হ্যাম্পার হবে। এর ফলে কি লং বোন গুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লং বোন যেমন ফিমার, টিবিয়া, হিউমেরাস, এগুলো হচ্ছে লং বোন, এগুলো হচ্ছে ঠিক হয়ে যাবে। আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। এর ফলে আমাদের সফট টিস্যু যেমন লিভার আছে, ব্লাড ভেসেল আছে, এগুলোতে ক্যালসিয়াম ডিপোজিশন হবে। এটাকে বলা হয় ক্যালসিফিকেশন অফ সফট টিস্যু। লিভারটা কি বড় হয়ে যাবে, সেটাকে আমরা বলি হেপাটোমেগালি আর হাইপারলিপিডেমিয়া। লিপিড লেভেল, ব্লাডে যে লিপিড থাকার কথা নর্মাল, তার চেয়ে বেশি বেড়ে যাবে। স্কিনে ড্রাইনেস হবে, হ্যাঁ, এলোপেশিয়া মানে চুল পড়ে যাবে, ডিসকমেশন, হ্যাঁ, স্কিন কোথাও কোথাও স্কিনটা কন্টিনিউটি এটা হ্যাম্পার হবে। তাহলে ভিটামিন এ সম্পর্কে আমরা জানলাম। বিশেষ করে আমাদের যেগুলো জানতেই হবে সেটা হচ্ছে ভিটামিন এ কোন কোন খাবারে থাকে, আমাদের প্রতিদিন কতটুকু লাগে, এটার ফাংশন কি, এবং ডেফিসিয়েন্সি হলে কি সিমটম ডেভেলপ করে। এরপরে যারা একটু বেশি জানতে চাও তারা হচ্ছে ভিজুয়াল সাইকেলটা জানবা। যারা আরেকটু ভালো জানতে চাও তখন তাদের ভিটামিন এ কিভাবে কাজ করে, কিভাবে ভিটামিন এ এর স্টেরয়েড হরমোন লাইক অ্যাকশন আছে, এটাও জানতে পারবো। ঠিক আছে, এখন আসি আমরা ভিটামিন ডি। ভিটামিন ডি, যেহেতু আমরা সূর্যের আলো থেকে এই ভিটামিনটা আমাদের বডি তৈরি করতে পারে, এই জন্য এই ভিটামিনের আরেক নাম সোলার ভিটামিন। আমাদের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে, এক ধরনের কোলেস্টেরল আমাদের স্কিনে থাকে। হ্যাঁ, এটা থেকে এই ভিটামিন ডিটা তৈরি হয়। ঠিক আছে, সাধারণত সকাল 10টা থেকে দুপুর 2টা এই সময়ের রোদে সবচেয়ে বেশি ভিটামিন ডি তৈরি হতে পারে। হ্যাঁ, তবে যাদের মেলানিন বেশি তাদের জন্য একটা দুঃসংবাদ, যে মেলানিন কিন্তু আল্ট্রাভায়োলেট রে অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে। হ্যাঁ, এটা একদিক থেকে ভালো, আবার তাদের আবার ভিটামিন ডি সিনথেসিস কম হয় এই মেলানিনের কারণে। আচ্ছা, তাহলে আমরা সূর্যের আলো থেকে তো অবশ্যই ভিটামিন ডি পাই, এছাড়া ডায়েট থেকেও পাই। প্ল্যান্ট থেকে যে ভিটামিন পাই সেটাকে আমরা বলি D2, হ্যাঁ, অথবা আর্গোক্যালসিফেরল। D2 এটা মনে রাখো, কারণ অনেক সময় ওষুধের গায়ে, হ্যাঁ, যে সাপ্লিমেন্ট থাকে সেখানে D2 D3 লেখা থাকে। তাহলে প্ল্যান্ট সোর্স থেকে যেটা পাই আমরা D2, এবং অ্যানিমাল সোর্স থেকে আমরা পাই যেটা D3। এবং D2 D3 এই দুটোকেই কিন্তু আমাদের বডিতে এসে আবার অ্যাক্টিভেট হতে হয়, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না, ইনঅ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি। আচ্ছা, তাহলে কোন কোন খাবারে পাচ্ছি? ফ্যাটি ফিশ, লিভার, এগ ইয়ক, হ্যাঁ, এছাড়া আমরা মিল্ককে অনেক সময় ফোর্টিফাই করা হয়, মানে ভিটামিন ডিটা অ্যাড করা হয় মিল্কে, তাহলে সেই মিল্কটা তখন ভিটামিন ডির একটা সোর্স হবে। চিজ, বাটার, এগুলোতে থাকে। বাচ্চাদের সাধারণত 400 ইন্টারন্যাশনাল ইউনিটের মতো লাগে, অ্যাডাল্টের 200 থেকে 400। হ্যাঁ, আবার এল্ডারলি যাদের 60 ইয়ার্স এর বেশি হয়ে গেছে ওদের আবার একটু বেশি লাগে, 600 মতো লাগে। হ্যাঁ, আর প্রেগন্যান্সি ল্যাকটেশনে 400 মতো লাগে। তাহলে এটা মিনিমাম অ্যাডাল্টটা মনে রাখো 200 400, এল্ডারলিদের একটু বেশি লাগবে, আর বাচ্চাদের এই হায়ার লেভেলটা লাগে। এখন ভিটামিন ডি সিনথেসিস কিভাবে হয়? হ্যাঁ, আমরা বলেছি সানলাইট থেকে স্কিনে কি আল্ট্রাভায়োলেট রে পায়। এখানে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, এই 7 ডিহাইড্রোকোলেস্টেরলটা কোলে ক্যালসিফেরলে কনভার্ট হয়। এই কোলে ক্যালসিফেরলটা D3, যেটা আমরা অ্যানিমাল থেকে পাই, হ্যাঁ, অ্যানিমাল সোর্স থেকে পাই। আচ্ছা, তাহলে এটা তখন কি লিভারে আসবে। লিভারে এসে কি হবে? ক্যালসিডায়ল বা 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল অথবা ক্যালসিডিওল এটার নাম। এখন আমরা যদি ডায়েটে খাই, ডায়েটে সাপ্লিমেন্ট হিসেবে যদি কেউ ভিটামিন ডি খাই, তাহলে কি এটা সরাসরি লিভারে যাবে, ইন্টেস্টাইন থেকে এটা অ্যাবজর্পশন হয়ে লিভারে যাবে, গিয়ে সেখানে বাকি স্টেপগুলো আবার ফলো করবে এভাবে। আচ্ছা, এখন তাহলে লিভারে তৈরি হলো 25 হাইড্রক্সি D3। হ্যাঁ, এটা তখন কিডনি যাবে, ব্লাড দিয়ে আবার কিডনিতে চলে যাবে। কিডনিতে তখন একটা এনজাইম আছে, সেই এনজাইমের নাম 25 হাইড্রক্সিকোলেক্যালসিফেরল 1 হাইড্রক্সিলেজ। ঠিক আছে, এই এনজাইমটা ফাইনাল ম্যাচুরেশন করবে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করবে। অ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে ক্যালসিট্রায়ল, অথবা কেমিক্যাল নেমটা কি 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। তাহলে তিনটা নাম মনে রাখো। স্কিনে থাকে কি 7 ডিহাইড্রোকোলেস্টেরল, সেখান থেকে হলো কোলেক্যালসিফেরল। লিভারে এসে হবে 25 হাইড্রোক্সিকোলেক্যালসিফেরল, আর কিডনিতে আর একটা 1 পজিশনে আর একটা হাইড্রোক্সি আয়ন অ্যাড হবে, এই জন্য কি 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল। এটার নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। আর যদি আমরা সাপ্লিমেন্ট থেকে নেই তাহলে কিন্তু এই স্টেপ দুটো পার হতে হবে। হ্যাঁ, এটা আমি কেন বলছি বারবার, যদি কারো কিডনিতে ধরো প্রবলেম হয়েছে, তখন কি ভিটামিন ডি অ্যাক্টিভেশনটা হচ্ছে না, তাহলে সে যতই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেই তার কিন্তু ভিটামিন ডি এর অভাব পূরণ হবে না।
তখন কি করতে হবে, এই অ্যাক্টিভ ফর্মটা তাকে ইনটেক করতে হবে, ইনজেকশনের মাধ্যমে নিতে হবে অথবা যেভাবে হোক, হ্যাঁ অ্যাক্টিভ ফর্মটা নিতে হবে। আর কারো যদি কিডনির সমস্যা নাই, লিভারের সমস্যা নাই, কোথাও সমস্যা নাই, কিন্তু ভিটামিন ডি সে পাচ্ছে না, তখন কি হবে, সে ওই সাপ্লিমেন্টটা খেলেই চলবে তার। আচ্ছা, ভিটামিন ডি ফর্মেশনে হেল্প করবে বিশেষ করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল এবং প্লাজমা ফসফেট লেভেল। হ্যাঁ, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন প্লাজমা ক্যালসিয়াম বা ফসফেট লেভেল কমে আসবে তখন ভিটামিন ডি ফর্মেশনটা বেশি হবে, আর যখন এই দুটো লেভেল বেড়ে যাবে তখন ভিটামিন ডি ফর্মেশনটা কমে আসবে। আচ্ছা, কারণ ভিটামিন ডির ফাংশন কি, এই যে প্লাজমা ক্যালসিয়াম ফসফেট, এটা হচ্ছে সবার প্রথমে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে তিন ভাবে, ভিটামিন ডি তিনটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে ইন্টেস্টাইনে, কিডনিতে আর বোনসে। এটা হচ্ছে ফাংশন। এর আগেরটা বললাম যে ভিটামিন ডি ফর্মেশন, ফর্মেশন হলো কোথায়, স্কিনে হলো, লিভারে হলো আর কিডনিতে হলো। আর ভিটামিন ডি কাজ করবে কোথায়, ইন্টেস্টাইনে, কিডনিতে আর বোনসে। ইন্টেস্টাইনে কি করবে, একটা ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন তৈরি করবে, যার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, কিডনিতে কি করবে, কিডনি দিয়ে তো ক্যালসিয়াম এক্সক্রিশন হতে পারে অথবা রিঅ্যাবজর্পশন হতে পারে, তাহলে এইটা এক্সক্রিশন এবং রিঅ্যাবজর্পশন দুটাই মেইনটেইন করবে, যার ফলে নরমাল ক্যালসিয়াম লেভেলটা ঠিক থাকবে। বোনসে আমরা যে ক্যালসিয়াম ইন্টেস্টাইন থেকে যেটা আসবে এটা বোনসে গিয়ে জমা থাকে, কাজেই ভিটামিন ডি প্রয়োজন মতো বোনসে জমা করতে পারবে, আবার বোনস থেকে ক্যালসিয়ামটা নিয়ে প্লাজমা ক্যালসিয়াম লেভেল মেইনটেইন করতে পারবে। এছাড়া এটা হচ্ছে মেইন ফাংশন, হ্যাঁ এটাতে ভুল করা যাবে না। এছাড়া যে ফাংশন আছে সেগুলো কি, ইনসুলিন সিক্রেশনে হেল্প করে। আবার কিছু হরমোন যেমন প্যারাথাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, এগুলোর সিক্রেশন এবং সিনথেসিস দুটাতেই হেল্প করবে। ইন্টারলিউকিন প্রোডাকশনকে ইনহিবিট করবে। এই যে আমরা এখন করোনা ভাইরাসের সময় শুনছি না যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে, যাতে ফলে যে করোনা ভাইরাসকে ইন্টারলিউকিন স্টর্ম যাতে না করতে পারে, জাস্ট এই স্টেপে কাজ করে ভিটামিন ডি। হ্যাঁ, ইন্টারলিউকিন প্রোডাকশনটাকে ইনহিবিট করে কিভাবে, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট থেকে ইন্টারলিউকিনটা তৈরি হয়। হ্যাঁ, আর ইমিউনোগ্লোবিনটা তৈরি হয় অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট, এই দুটোকে ইনহিবিট করবে ভিটামিন ডি। ঠিক আছে। আচ্ছা, আর একটা কি করবে, ডিফারেন্সিয়েশন অফ মনোসাইট প্রিকারসর সেল, আর সেল প্রলিফারেশনটাকে মডুলেট করবে। আচ্ছা, তাহলে প্লাজমা ক্যালসিয়াম লেভেল মেইনটেইন করবে বলছে একটা কি, যে একটা ভিটামিন ডি আর একটা হরমোন আছে সেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। তাহলে ভিটামিন ডি আর প্যারাথাইরয়েড, ভিটামিন ডি কাজ করবে তিনটা জায়গায়, ইন্টেস্টাইন, কিডনি, বোনস। আর প্যারাথাইরয়েড হরমোন শুধুমাত্র দুইটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে কিডনি আর একটা বোনস, এবং এই দুইটা হরমোনই কিন্তু সেরাম ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়। ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা একটু পুরো প্রসেসটা এখানে একটু এই ছবির মাধ্যমে একটু দেখে নিই। প্রথমে আমরা বলেছি কি ভিটামিন ডি তৈরি হয় কোথায়, যখন আল্ট্রাভায়োলেট রে পরে স্কিনে 70 হাইড্রোকোলেস্টেরল থেকে কোলেক্যালসিফেরল তৈরি হলো, সেটা আবার কি লিভারে আসবে, লিভারে এসে এখানে আরেক ধাপ ম্যাচুরেশন হবে, সেটা আবার কি হবে, সার্কুলেশনের মাধ্যমে আবার কিডনিতে যাবে, সেখানে গিয়ে ফাইনাল ম্যাচুরেশন হবে বা অ্যাক্টিভ ফর্মটা তৈরি হবে। হ্যাঁ, এই অ্যাক্টিভ ফর্ম তৈরিতে হেল্প করে আবার প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনটা কোত্থেকে আসে, এই যে আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে ওখানে কি আছে, তার পেছনে 4টা ছোট ছোট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, এখানে যে হরমোন সিক্রেশন হয় সেটাই হচ্ছে প্যারাথরমোন। তাহলে এটা কি করবে, এই ফাইনাল যে স্টেজ যেটা ভিটামিন ডি ম্যাচুরেশন, এখানে হেল্প করলো। ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মে আসলো, এ এখন কি হবে, একটু বোনসের উপর কাজ করবে, বোনস থেকে কি ক্যালসিয়াম মোবিলাইজেশন করবে, করে প্লাজমার ক্যালসিয়াম লেভেলটা নরমাল করবে, বাড়িয়ে দেবে। আবার কি ইন্টেস্টাইনাল সেলে এসে কি করবে, এখানে ইন্টেস্টাইনকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়লো। আচ্ছা, এখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যাবে তখন কি হবে, এ আবার নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দেবে, তখন আবার এই কাজগুলো কমে যাবে, ভিটামিন ডি ফর্মেশন কমে যাবে, সবকিছু কমে এটা আবার প্লাজমা ক্যালসিয়াম নরমালে থেকে যাবে। যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন কি হবে, এ আবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে এবং আবার এই প্রসেসগুলো চলবে, ক্যালসিয়াম লেভেল নরমালে চলে আসবে। তাহলে এই পুরো প্রসেসটা আমি এখানে একটা ছক আকারে বলেছি, হ্যাঁ ট্যাবলেটেড ফর্মে বলেছি। এখানে এক্সট্রা একটা কথা বলেছি, সেটা আরেকটা হরমোনের নাম, সেটা হচ্ছে ক্যালসিটোনিন।
আমরা যখন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পড়বো, এই দুটোর সাথে রিলেটেড আরেকটা হরমোন আছে ক্যালসিটোনিন। এটা কি করে, যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তখন এটা কি করে, প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমায়, বোনসে এটা গিয়ে ক্যালসিয়ামকে জমা করে রাখে, আর কিডনিতে কি করে, ক্যালসিয়াম গুলো এক্সক্রিশন করে বেশি করে। হ্যাঁ, এইটা। আর তাছাড়া বাকি কথাগুলো একদম আগেরটার মতো। আচ্ছা, এখন আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে তাহলে কি হবে? যদি বাচ্চাদের ডেফিসিয়েন্সি হয়, রিকেটস হবে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে বাচ্চাদের যখন লং বোন যখন মিনারেলাইজেশন হয় তখন কি, বাচ্চাদের বোনস গুলো যখন তৈরি হয় ক্যালসিয়াম এসে এসে এখানে ডিপোজিট করে, এরপরে এই বোনস গুলো তখন শক্ত হয়, হ্যাঁ, স্ট্রং হয়, লম্বা হয়। কিন্তু যদি এখানে ক্যালসিয়াম, এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদের প্লাজমা ক্যালসিয়ামও ঠিক মতো পাচ্ছি না, হ্যাঁ, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে না, তখন কি হবে, বোনস গুলো আর ক্যালসিয়াম পাবে না, ফলে এই বোনস গুলো মিনারেলাইজেশন হতে পারবে না, সফট হবে বোনস গুলো। আর যদি অ্যাডাল্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে, ওদের তো বোনস গুলো মিনারেলাইজড ছিল, শক্ত ছিল, কিন্তু এখন কি হবে, এখানে প্লাজমা ক্যালসিয়াম লেভেল মেনটেন করার জন্য এখান থেকে ক্যালসিয়াম গুলো চলে যাবে বোনস থেকে, যার ফলে বোনস গুলো ডিমিনারেলাইজেশন হবে। বোনস গুলোর এই যে এটা হচ্ছে নর্মাল বোনস, দেখো ক্যালসিয়াম ছিল, আর অস্ট্রেমালাইসিয়াতে মাঝে মাঝে ক্যালসিয়াম গুলো সব চলে গেছে, যার ফলে বোনস গুলো উইক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মূল কথা। এরপরে এখানে রিকেটস এর বিস্তারিত, এটা আমরা যখন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার করবো তখন আমি এই বিস্তারিতটা বলবো। হ্যাঁ, শুধু এখানে আমি একটা কথা বলে রাখি, এটা যেটা বলেছিলাম, দেখো নিউট্রিশনাল রিকেটসটা কি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। হ্যাঁ, এবং ভিটামিন ডি যদি তাকে যে কোনো ফর্মে ভিটামিন ডি3 দাও বা যে কোনো ফর্মে অ্যাক্টিভ ফর্ম দাও, তার কিন্তু এই ডেফিসিয়েন্সিটা পূরণ হয়ে যাবে। কিন্তু যদি কারো রেনাল রিকেটস হয়, কিডনি ডিজিজের কারণে রিকেটস হয়, তখন কিন্তু আমাকে ভিটামিন ডি এর ওই অ্যাক্টিভ ফর্মটা দিতে হবে। ডি2 বা ডি3 ফর্ম দিলে তখন কাজ করবে না। হ্যাঁ, সরাসরি আমাকে অ্যাক্টিভ ফর্মটাই দিতে হবে। আচ্ছা, আরেকটা ছিল অস্টিওমেলাসিয়া, অ্যাডাল্টদের হয় যেটা বলেছিলাম, সেটা কি, সেরাম ক্যালসিয়াম লেভেল তাদের কমে যাবে, ফসফেট লেভেল কমে যাবে, এবং সেরাম অ্যালকালাইন ফসফেটেসটা আমি বেশি পাবো। তাদের ফ্র্যাকচার, সহজে তাদের ফ্র্যাকচার, একটু পড়ে গেলেই তাদের বোনস ফ্র্যাকচার হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং বিশেষ করে বয়স্ক যারা যারা হয়তো বাইরে রোদে যায় না, হ্যাঁ, সারাক্ষণ বাসায় থাকে, তারা হয়তো মরবিড পার্সন, হয়তো নড়তে পারে না, বেশি মুভমেন্ট করতে পারে না, তাদের এই অস্টিওমেলাসিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এখন আসে টক্সিসিটি। ভিটামিন ডি হচ্ছে সবচেয়ে বেশি টক্সিক ভিটামিন। হ্যাঁ, এটা তাহলে যদি কেউ সারাদিন সূর্যের আলোতে বসে থাকে, তার কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি হবে না, তার যতটুকু প্রয়োজন ততটুকু ভিটামিন ডি তৈরি হবে, তার বেশি না। কিন্তু কেউ যদি সাপ্লিমেন্ট খেতে থাকে অনেক বেশি, হ্যাঁ, তখন তার ভিটামিন ডি টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এবং মাস ধরে যদি সে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, প্রতি সপ্তাহে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি যদি খায় প্রায় মাস ধরে, তাহলে তার মানে মাসের পর মাস খেয়ে যায়, তখন তার এই ভিটামিন ডি টক্সিসিটি ডেভেলপ করতে পারে। তার মধ্যে আমরা তখন কি সিমটম পাবো, তার প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। একদিকে ভিটামিন ডি অ্যাবজর্পশন, ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করবে বেশি, আবার বোন রিজর্পশন করবে। আচ্ছা, এরপরে কি, এই ক্যালসিয়াম গুলো বিভিন্ন সফট টিস্যুতে গিয়ে জমা হবে, আর্টারিতে, কিডনিতে। ক্ষুধা কমে যাবে, তারপরে তার বমি ভাব হবে, পিপাসা লাগবে, হ্যাঁ, তারপরে সে কনফিউজড হয়ে থাকবে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো মোটামুটি তার বেনিফিট ফিচার। তাহলে ভিটামিন ডি থেকে আমরা কি পড়লাম, কোন কোন খাবারে ভিটামিন ডি পাই, ভিটামিন ডি আমাদের কতটুকু খাওয়ার দরকার, এটা কোথায় অ্যাক্টিভেশন হয়, এবং এটার কাজ কি। সবশেষে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি হলে কি হবে, টক্সিসিটি হলে কি হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে ভিটামিন ই। ভিটামিন ই এটা আসলে অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি পাওয়া যায় না, খুবই কম, তারপরেও এটা হচ্ছে টকোফেরল নামে থাকে, এবং আলফা টকোফেরলটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, আরো অনেক টকোফেরল আছে। হ্যাঁ, এটার ফাংশন কি, মেইনলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমরা যে লিপিডে পড়েছিলাম কি, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি, এটাকে আমাদের ফ্রি রেডিক্যাল দিয়ে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এই নষ্ট হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করবে হচ্ছে ভিটামিন ই। এছাড়া নরমালি একটা সেলের ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আরবিসি কে এটা ব্রেকডাউন থেকে প্রিভেন্ট করবে। এছাড়া হার্ট ব্লক এবং স্ট্রোক
এই রিলেটেড মানে ব্লাড ক্লট হয়ে যে হার্ট ব্লক বা স্ট্রোক হতে পারে, এটাকে প্রিভেন্ট করে ভিটামিন ই। ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এ আমরা বেশিরভাগ ভেজিটেবল অয়েলে পাই, এছাড়া শস্যদানা যেগুলো সেগুলোতে পাই, ভেজিটেবলস পাতাযুক্ত শাকসবজি সেগুলোতে থাকে, লিভারে থাকে, এগে থাকে। 12 ইন্টারন্যাশনাল ইউনিট লাগবে মেলদের, আর ফিমেলদের 12 সরি ফিমেলদের লাগবে 12 এবং মেলদের আগে 15। আর যদি কেউ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি খায় তাহলে তার ভিটামিন ই এর রিকোয়ারমেন্টটাও বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাথে ভিটামিন ই রিকোয়ারমেন্টটা ওঠানামা করে। ডেফিসিয়েন্সি বললাম যে সাধারণত এটা ডেফিসিয়েন্সি হয় না, যদি কারো সিভিয়ার ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হয়, মানে তার ফ্যাট একেবারেই অ্যাবজর্পশন হচ্ছে না, সিস্টিক ফাইব্রোসিস যাদের থাকে তাদের হতে পারে, অথবা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। হ্যাঁ, তাদের এই ভিটামিন ই ডেফিসিয়েন্সিটা দেখা দিতে পারে। অথবা যদি প্রিম্যাচিউর ইনফ্যান্ট হয়, যার কি ওই ভিটামিন ই রিজার্ভ আগে থেকে সেরকম নাই, তখন কি হতে পারে, তার হিমোলাইটিক এনিমিয়া হতে পারে। হিমোলাইটিক এনিমিয়া বলতে তার আরবিসি গুলো ব্রেকডাউন হয়ে তার হিমোগ্লোবিন লেভেল কমে যাবে। হ্যাঁ, সেটাকে বলা হয় হিমোলাইটিক এনিমিয়া। এবং ভিটামিন ইটাকে বলা হয় লিস্ট টক্সিক ভিটামিন, সবচেয়ে কম টক্সিসিটি, কারণ টক্সিসিটি সিমটম এটাই আমরা রিপোর্টেড না আর কি, দীর্ঘদিন ধরে খেলেও ভিটামিন ই টক্সিসিটি দেখা যায় না। তাহলে এবার সবশেষে আসি ভিটামিন কে, ফ্যাট সলিউবল ভিটামিনের সবশেষে ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর কয়েকটা ফর্ম ছিল আমরা পড়েছিলাম, তার মধ্যে ফাইলোকুইনন যেটা, এটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ এবং এটা গ্রিন ভেজিটেবলসে পাই। আর ইন্টেস্টাইনাল ফ্লোরা যে ফর্মটা তৈরি করে সেটার নাম হচ্ছে মেনাকুইনন। আর কিছু আছে সিনথেটিক ফর্ম যেটা ল্যাবে তৈরি করা যায়, মেনাডিয়ল, মেনাডিয়ন, মেনাডিয়ল ডাইঅ্যাসিটেট, এগুলো সেই সব ফর্ম। তাহলে ভিটামিন কে আমরা কোথায় পাচ্ছি? গ্রিন ভেজিটেবলস থেকে পাচ্ছি, ইন্টেস্টাইনাল ফ্লোরা থেকে পাচ্ছি, এছাড়া সিনথেটিক ফর্মে ল্যাবে তৈরি করা যায়। কোন কোন খাবারে পাই? ক্যাবেজ, কলিফ্লাওয়ার, স্পিনাচ, ব্রকলি, এগ ইয়োক, চিজ, লিভার। আর আইলিয়ামে যে ইন্টেস্টাইনাল ফ্লোরা থাকে সেটা ভিটামিন কে তৈরি করতে পারে। ডেইলি আমাদের প্রয়োজন কতটুকু? ফিমেলে থাকে প্রায় 55 থেকে 65 ইন্টারন্যাশনাল ইউনিট, আর মেলে আরেকটু বেশি লাগবে 70 to 80 আইইউ। ভিটামিন কে কে আসলে নামকরণ করাই হয়েছে কি কোয়াগুলেশনের সাথে মিল রেখে। আর আগের ভিটামিন গুলোর নাম দেখো, ভিটামিন এ, বি, সি, ডি, ই, এরপরে তো এফ হওয়ার কথা, এফ না করে কে করা হয়েছে কেন? এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে কোয়াগুলেশন বানান কে দিয়ে, আমরা তো লিখি সি দিয়ে, তাই না? কোয়াগুলেশন সি দিয়ে লিখি, জার্মানিতে এই ভাষাটা হচ্ছে কে দিয়ে কোয়াগুলেশন লেখে, এই জন্য এই ভিটামিনটার নামই রাখা হয়েছে কোয়াগুলেশন ভিটামিন। হ্যাঁ, বা ভিটামিন কে। তাহলে এটা কি করে? আমাদের লিভার যে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি করে সেটাতে হেল্প করে, বিশেষ করে প্রথ্রাম্বিন তৈরিতে হেল্প করে। আরো যে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 2, 7, 9 আর 10। হ্যাঁ, এই ফ্যাক্টর গুলো তোমরা ফিজিওলজিতে পড়েছো, তাই না? যে আমাদের ব্লাড ক্লটিং এর জন্য কতগুলি ফ্যাক্টর লাগে, সেই ফ্যাক্টর গুলো কিছুই না, এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্রোটিন গুলো কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন গুলো তৈরি হয়। এর মধ্যে 2, 7, 9 আর 10 এই চারটাকে অ্যাক্টিভেট করবে ভিটামিন কে। অ্যাক্টিভেশন করবে কিভাবে? এই যে এটা দেখে অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে একটা প্রোটিন, প্রোটিনের এই যে এক একটা কালারের বল, এগুলো মনে করে এক একটা অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে গ্লুটামিক, হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিড নামে একটা অ্যামিনো অ্যাসিড আছে, যেটা এই যে এখানে পার্পল কালারে দেখানো হয়েছে। এই গ্লুটামিক অ্যাসিড কি আছে? এটা অ্যাসিড, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে আমরা জানি কি একটা অ্যামিনো গ্রুপ থাকে, একটা একটা কার্বক্সিল গ্রুপ থাকবে আর একটা সাইড চেইন থাকবে। তাহলে এই অ্যাসিডে একটা অ্যামিনো গ্রুপ কার্বক্সিল গ্রুপ, এটা কিন্তু এই পার্পলের ভিতরেই আছে, এটা দেখানো হয় নাই। আর এটা হচ্ছে সাইড চেইন। সাইড চেইনে প্রথম যে কার্বন, যে কার্বক্সিল গ্রুপ যে কার্বনের সাথে লাগানো আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এরপরে এই যে এই সি, এটা হচ্ছে বেটা কার্বন। এরপরে 3 নাম্বার কার্বনটা হচ্ছে গামা কার্বন। গামা কার্বনে একটা কার্বক্সিল গ্রুপ আছে, এখানে এই গামা কার্বনে আরো একটা কার্বক্সিল গ্রুপ অ্যাড হবে, আর এই অ্যাডিশনটা করবে ভিটামিন কে। এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ। তাহলে ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 এই ফ্যাক্টর গুলো হচ্ছে এক একটা প্রোটিন। এই প্রোটিনের যেখানে গ্লুটামিক অ্যাসিড আছে সেখানে গ্লুটামিক অ্যাসিডের
গামা পজিশনে যে কার্বনটা আছে সেখানে একটা কার্বক্সিল গ্রুপ অ্যাড করবে, করে তাহলে কি হলো এখানে দেখো, এখানে এখন এই পজিশনে দুইটা কার্বক্সিল গ্রুপ অ্যাড হলো, মানে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন, এই ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হলো, তখন কি এটা সহজে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করতে পারবে এবং ব্লাড কোয়াগুলেশনে তখন হেল্প করতে পারবে। তাছাড়া ইনঅ্যাক্টিভ ফর্মে থাকলে ব্লাড কোয়াগুলেশন হতে পারবে না। আচ্ছা, তাহলে এখন ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? সাধারণত ডেফিসিয়েন্সি হয় না, কারণ আমাদের ইন্টেস্টাইনাল ফ্লোরা তো এটাকে তৈরি করে। যদি কারো স্টিয়াটোরিয়া মানে ফ্যাট ম্যালঅবজর্পশনের জন্য ফ্যাটগুলো স্টুলের সাথে বের হয়ে যাচ্ছে, ডায়রিয়ার মতো, হ্যাঁ, স্টিয়াটোরিয়া, ফ্যাট লুজিং স্টুল। তাহলে স্টিয়াটোরিয়া হয় তাহলে কি, তার ফ্যাটগুলো বের হয়ে যাচ্ছে, ভিটামিন কে অ্যাবজর্পশন হওয়ার মতো সুযোগ পাচ্ছে না, তখন তার হতে পারে ডেফিসিয়েন্সি। হ্যাঁ, আর একটা কারণ হতে পারে যদি কেউ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা লম্বা সময় ধরে নিতে থাকে, তখন কি হবে, তার ইন্টেস্টাইন, তার যে ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্যাথোজেন গুলো ছিল, হার্মফুল ব্যাকটেরিয়া, সেগুলো তো মারা যাবে, সাথে সাথে তার যেটা উপকারী ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াল ফ্লোরা, সেগুলোও মারা যাবে। তখন কি হবে, তার ভিটামিন কে তৈরি হবে না, এই সময় তার ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি ব্লিডিং টেন্ডেন্সি হবে, তার যেহেতু কোয়াগুলেশন হচ্ছে না, অল্প একটু কেটে গেলেই তার প্রফিউজ ব্লিডিং হবে, সহজে সেই রক্ত বন্ধ হতে চাইবে না। আর প্রথ্রম্বিন টাইম যদি কেউ ল্যাবে টেস্ট করে দেখে প্রথ্রম্বিন টাইমটা, তাহলে এটা প্রলং হবে, নর্মালের চেয়ে অনেক বেশি হবে। আচ্ছা, এখন হচ্ছে টক্সিসিটি। টক্সিসিটি যদি লার্জ ডোজে কেউ ভিটামিন ডি নেয় এবং প্রলং অ্যাডমিনিস্ট্রেশন করে তাহলে তার হতে পারে, এবং হলে কি হবে, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে এবং এই হিমোলাইসিসের জন্য জন্ডিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন আসুন আর একটা কথা বলে শেষ করে দেবো আজকের ক্লাস, সেটা হচ্ছে নিউবর্ন যারা, তাদের কি হয়, ভিটামিন কে স্টোরটা খুব কম থাকে। কেন? কারণ হচ্ছে প্লাসেন্টা দিয়ে এই ভিটামিনটা খুবই কম এটা ক্রস করে, কাজে মায়ের থেকে ভিটামিন পাচ্ছে না, কম। আর নিউবর্ন বেবিদের কি ইন্টেস্টাইনটা স্টেরাইল থাকে, তখনও তো ব্যাকটেরিয়া গ্রোই করেনি, সে তো একটা স্টেরাইল এনভায়রনমেন্টে ছিল, কাজে তখনও তার ইন্টেস্টাইনে মাইক্রো অর্গানিজম নাই, ভিটামিন কে তৈরি করার কেউ নাই। হ্যাঁ, আবার প্রোটিন সিনথেসিসটাও তার হচ্ছে ফুললি ম্যাচিউর হয় নাই, হ্যাঁ, বড়দের মতো হয় নাই, বিশেষ করে সেটা যদি প্রি ম্যাচিউর ইনফ্যান্ট হয়। তাহলে এইরকম পার্সনদের তখন কি হবে, তাদের ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে। হ্যাঁ, তখন তাদের হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন বলে। হ্যাঁ, তাদের দেখা যায় যে জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে এটা একটা ডিজিজ হতে পারে, তার স্টুলটা কালো রঙের হয়ে যাবে। হ্যাঁ, এবং হেমোরেজ, তার হেমোরেজ হবে ইন্টারনাল, বিশেষ করে ইন্টেস্টাইনে ইন্টারনাল হেমোরেজ হতে পারে। হ্যাঁ, এই জন্য বাচ্চাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে এখন কি করা হয়, এই ইনজেকশন ভিটামিন কে দিয়ে দেওয়া হয়, ইনজেক্টেবল ফর্মে তাকে দেওয়া হয়। হ্যাঁ, প্রোফাইলাক্সিস হিসেবে, যাতে তার এই হেমোরেজিক ডিজিজটা না হয়। হ্যাঁ, এইটা। তাহলে ভিটামিন কে থেকে আমরা কি পড়লাম, এটা কোথায় কোথায় আমাদের এন্ডোজেনাস ভিটামিন ইন্টেস্টাইন তৈরি করতে পারে, এছাড়া আমরা কিছু খাবারের মাধ্যমেও পাই। ভিটামিন কে কি করে, আমাদের ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, কোয়াগুলেশনে হেল্প করে। আর যদি কেউ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করে তাহলে তার ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে। আর আরেকটা কি, বাচ্চাদের, হ্যাঁ, প্রোফাইলাক্টিক হিসেবে ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়, কারণ তাদের যাতে হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন না হয়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন সম্পর্কে কথা। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস শোনার জন্য। অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। তাহলে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।